জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইয়ের রেসিডেন্সি, ফ্যাসিবাদী শাসক হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখোশ উন্মোচন। খোঁজ মিলল কাদের কামাল আরাফাতদের। এত নজরদারির পরেও সীমান্ত দিয়ে কিভাবে পালাচ্ছে আওয়ামী লীগ নেতারা। সরকারের পাশে থাকার কথা জানালেন সেনা প্রধান, 18 মাসের মধ্যে নির্বাচন। এবং সবশেষ জানাবো, রিমান্ডে এসি রুমে থাকছেন সালমান আনিসুলরা, ডিবি হেফাজতেই করছেন সব অনৈতিক কাজ। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাকিরা আত্মগোপনে রয়েছে। কিন্তু বহাল তবিয়তে রয়েছে হাসিনা সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। হঠাৎ সে রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রবাসী সাংবাদিকের কিছু তথ্য আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন স্যার। তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এ বিনিয়োগ এবং দুবাইতেও ব্যবসা হচ্ছে দেশের রেসিডেন্সি। এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায়। জুলকার নাইন আরও লিখেছেন, রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত জেনারেল ট্রেডিং এলএলসি এর নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে। ওই পোস্টে জুলকার নাইন বলেছেন, রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন? যদিও এসব তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে, তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ায় সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ের ব্যবসায় বিনিয়োগ কি বৈধ? এবং তিনি যদি অনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? অবশেষে দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল আলী আরাফাত, মাইনুল হাসান খান, নিখিল, পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সরকার সহ একজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। একটি সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করছেন। বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় ভোল বদল করে গা ঢাকা দিয়েছিলেন। 8 আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারতে চলে যান। এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রীতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের। 5 আগস্টের পরপরই সপরিবারে সিঙ্গাপুরে চলে যান সাবেক মন্ত্রী আহম মুস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগেই 3 আগস্ট সিঙ্গাপুর চলে যান সাবেক মেয়র ফজলে নূর তাপস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। গত সপ্তাহে তিনি দেশ ত্যাগ করেন বলে একটি সূত্র দাবি করেছে। অথচ আগস্ট মাসেই কামালের দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হয়। তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশত্যাগ করছেন এসব নেতারা, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে গত 10 সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামের সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনও দেশত্যাগ করতে পারেননি বলে দাবি করেছে একটি সূত্র। যেসব নেতা ও আমলারা দেশত্যাগ করেছেন তারা সিলেট, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহের হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন। কোন কোন সীমান্তে জনপ্রতি 50,000 টাকা দিয়ে পার হচ্ছেন, আবার কোন কোন সীমান্তের লেনদেন 25 থেকে 3 লাখ টাকার মতো বলে জানা গেছে। অবৈধ পথে ভারত যাওয়ার পর দালালের মাধ্যমে পাসপোর্টে ভারতে প্রবেশের সিল যেমন লাগানো হচ্ছে, তেমনি বহির্গমনের সিল লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। হাসিনা পরিবারের বেশ কয়েকজন এখনও দেশ ত্যাগ করতে পারেননি, যাদের নিয়ে শেখ হাসিনাও টেনশনে রয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গেছে।
সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকের মতো যত ভিআইপি আসামি রিমান্ডে রয়েছেন তাদের সকলেই আরামে আয়েশে দিন যাপন করছেন। এসি রুমে থাকছেন, খাচ্ছেন বাসায় বানানো মজাদার সব খাবার, এমনটাই জানিয়েছে ডিবির বিশ্বস্ত এক সূত্র। আর এমন আরাম আয়েশে দিন কাটানোর জন্যই বারবার রিমান্ড আবেদন করে তা মঞ্জুর করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। হাইব্রিড নেতাদের রিমান্ড যেন শেষ হচ্ছে না। 5 থেকে 10 দিনের রিমান্ড শেষে আদালতে তুলে আবারও যাওয়া হচ্ছে রিমান্ড। গ্রেপ্তারের পর থেকেই এই সকল নেতারা দফায় দফায় রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে তাদের পাঠানো হচ্ছে না কারাগারে, কারণ রিমান্ড মানেই ডিবি হেফাজতে বেশ আরাম আয়েশি জীবনযাপন করতে পারবেন। যেসব নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন, চাইলেই আনতে পারছেন নিজের পছন্দের জিনিসটি। জানা যায় রিমান্ডে বেশিরভাগ নেতারা একসাথে সময় কাটাচ্ছেন। বেশিরভাগ সময় তারা খোশ গল্প করছেন, টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসি করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার পতনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ দলটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃত নেতারা দাবি করেছেন তারা যে অনিয়ম এবং অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন সেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের নির্দেশেই করেছেন। তারা আরও জানান, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা অনেক অনিয়মের সাথে সরাসরি জড়িত ছিলেন, যা দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য দায়ী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি এবং সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, তবে সরকারের অনেক অপকর্মের বিষয়ে তারা অবগত ছিলেন না। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি রিমান্ডে স্বীকার করেছেন ঘুষের বিনিময়ে উপাচার্য এবং অধ্যক্ষ নিয়োগ সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন। তিনি আরও জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সহযোগিতায় চলছে এইসব অনিয়ম। আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন, তার পাশে আমি থাকব, তাতে যা হয় হোক, এজন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনাপ্রধান। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমন পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 800-র বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয়। এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর